জীবনের পুরোটা সময় মানুষের জন্য লড়েছেন বেগম খালেদা জিয়া। রাজনীতি ষড়যন্ত্রের শিকার হয়ে প্রিয় স্বামীকে হারিয়ে অকুল পাথারে পড়েছিলেন দুই সন্তানকে নিয়ে। ফ্যাসিবাদী শাসনের হিংস্রতায় তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন দুই পুত্র থেকে, হারান আদরের ছোট সন্তানকে। গতকাল ৩০ ডিসেম্বর রাজনীতির ধ্রুব তারা হয়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু তার এই বিদায় ছিল এক আলোকিত বিদায়। দর্শক, এনটিভির সংলাপ প্রতিদিন শুরু করছি আমি ফারজানা নাহিদ। আগেই বলে রাখি, আজ আমরা সচরাচর যেভাবে এই টক শোটি করে থাকি, আজ আমরা সেভাবে কথা বলবো না। আজ আমরা শুধুই স্মরণ করব এই নেত্রীকে, একজন আপসহীন নেত্রীকে, যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি হিসেবে জানি। স্টুডিওতে কথা বলবার জন্য দুজন অতিথি আছেন। আমার বামে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং ডানে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা যেটা বলছিলাম যে আমরা শুধুই ওনাকে স্মরণ করব, ওনাকে নিয়ে আমরা স্মৃতিচারণ করব, ওনার বিষয়ে কথা বলবো। যদি শুরু করি আজকের এই জানাজাটা দিয়ে, এবং যদি এভাবে বলি তাহলে হয়তো ভুল বলা হবে না যে একটা অবিস্মরণীয় একটা দিন পুরো জাতি, পুরো দেশ দেখলো। এরকম জানাজায় এর আগে বাংলাদেশে কখনো হয়েছে কিনা, বা এরকম একটা রাজকীয় বিদায়ও যদি আমরা বলি, এবং কত মানুষের সমাগম হয়েছিল সেটা আমরা এখনও জানি না। বাট লাখ লাখ মানুষ এখানে এসেছিল আমরা জানি, সারা দেশ থেকে, শুধু নেতাকর্মী না, সারা দেশের জনগণ এখানে একত্রিত হয়েছে। এবং আমরা যদি বলি যে আজকে আমাদের পুরো শহরটা একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। রিপন ভাই, যদি আপনাকে দিয়ে শুরু করি, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, পুরো নগরটা আজকে জানাজার নগরীতে পরিণত হয়েছিল। এবং এইভাবে মৃত্যু তো সবার জন্যই অনিবার্য। যারা আমরা পৃথিবীতে এসেছি, আমরা আলটিমেটলি অবশ্যই আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, এটি হচ্ছে অমোঘ বিধান। কিন্তু ঠিক এইভাবে স্রষ্টা, প্রতিপালক মানুষ যখন ইন্তেকাল করে, আমি ফেসবুকে দেখি অনেকের পিতামাতা নিয়ে যখন পোস্ট দেন, বলেন যে আমার পিতা আজ আল্লাহর ডাকে বা আল্লাহর পেয়ারা হয়ে চলে গিয়েছেন। তো আল্লাহ যাকে ভালোবেসে যখন তাকে প্রত্যাবর্তন করান, সেটারও তো একটা পর্যায় থাকে। এত মানুষের হাত তুলে দোয়া, এত মানুষের অংশগ্রহণ, জানাজা মানেই তো একটা দোয়া। আসলে ঠিক ফর্মালি জানাজার দোয়া, হাত তুলে দোয়া হয় না বটে, বাট জানাজাটাই দোয়া, জানাজার ভেতরে দোয়ার আমলও থাকে। তো এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা, এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, ক্ষমতায় ছিলেন না। ক্ষমতায় না থেকেও রাষ্ট্রীয় মর্যাদায় তার সমাহিত হওয়ার যে বিষয়টি, এটা অনেক বড় বিষয়। আমাদের প্রায় সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো, আমাদের সকল প্রতিবেশী, শুধু আমরাই কেঁদেছি তা না, আমাদের সকল প্রতিবেশীরাও আমাদের সহমর্মিতা জানাতে এসেছেন। আমি যদি বলি আমাদের নিকটতম প্রতিবেশী ভুটানের কথা যদি বলি, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, নেপালের তাদের প্রেসিডেন্টের প্রতিনিধি এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, পাকিস্তানের স্পিকার এসেছেন, আরও বিভিন্ন রাষ্ট্রদূতেরও অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন। এটা খুব ছোট বিষয় না। ভারতে একজন নেতা ছিলেন, তার নাম ছিল আপনার জয়প্রকাশ নারায়ণ। ওখানকার মিডিয়ার লোকেরা সংক্ষেপে তাকে জেপিএন বলতেন। জেপিএন অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের নামের আগে একটি শব্দ ব্যবহৃত হতো, বলা হতো সর্বদয় নেতা, সবার নেতা। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু তিনি সবার নেতা। সবাই ভারতীয় রাজনীতির সংকটে তার কাছে পরামর্শ নিতে যেতেন, তিনি একটা দিশা দেখাতেন, অর্থাৎ তার কাছে যেতেন। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন। 41 বছরে তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সাথে আরও 2 বছর, চেয়ারপারসন ছিল তার 41 বছর, আরও 2 বছর তিনি কিন্তু একেবারেই অন্যদের মতো হঠাৎ করে সরাসরি পার্টির প্রধান হয়ে যাননি। তিনি একেবারে সাধারণ সদস্যের মধ্যে তিনি সদস্য পদ গ্রহণ করেছেন প্রথম 2 বছরের মধ্যে।
তারপরে তিনি পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হয়েছেন এবং ফাইনালি কাউন্সিলে তিনি চেয়ারপারসন হয়েছেন। টোটাল পলিটিক্যাল ক্যারিয়ার তার 43 বছর। এই 43 বছরের জীবনের মধ্যে তিনি 2 দফায় প্রধানমন্ত্রিত্ব করেছেন, 1 দফায় তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, আরেক দফায় প্রধানমন্ত্রিত্ব করেছেন খুব অল্প সময়ের জন্য। বাংলাদেশে যে এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটার কথা বলেন, তিনি অনেকটা বড় মাপের রাজনৈতিক দূরদর্শী তার পরিচয় দিয়েছিলেন। অর্থাৎ তখন বিরোধী দলের তরফ থেকে একটা আপনার মানে নির্বাচনী ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনার দাবি উঠেছিল। যদি সেই দাবিটি যদি তৎকালীন সরকারে থেকে তিনি যদি সেটা না মানতেন, তাহলে হয়তো মানে আন্দোলনটা আরও তীব্রতা পেত, হয়তো আন্দোলনটা অন্যদিকে যেতে পারত। কিন্তু উনি নিজে সেটা উপলব্ধি করার পরে তিনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা তিনি পার্লামেন্টে অধিবেশন ডেকে তিনি সেটা মানে ব্যবস্থাটা তিনি ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন। বাংলাদেশের যে প্রধানমন্ত্রীদের যে শাসনটা, আমি ঠিক এটাকে পুরোপুরি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলবো না। এখন আমরা টোটালি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সেভাবে উত্তরণ ঘটেনি। তো এটার জন্য বিরোধী দলের একটা দাবি ছিল, কিন্তু বিরোধী দলে এটা যদি বিএনপি না মানতো, বেগম খালেদা যদি না মানতেন, তাহলে এটা কিছুই করার ছিল না, বিকজ পার্লামেন্টে শি হ্যাড দ্য মেজরিটি। বাট উনি মনে করলেন যে ওয়েল সবাইকে নিয়ে রাজনীতি করি, সবাইকে নিয়ে রাজনীতি করি, এটা তো শুধুমাত্র আমি মেজরিটি পেয়েছি বলে আমি যা বলবো মেজরিটির শাসন, ইটস নট দ্যাট। সবাইকে অ্যাকোমোডেট করেই পলিটিক্সটা মানে করলে দেশটা এগোবে। সেজন্য এইখানে যে আপনার মানে প্রধানমন্ত্রী সরকার প্রধান এই ব্যবস্থাটা তিনি ইন্ট্রোডিউস করলেন। এই দেশের কেউ ওনাকে দাবি করেনি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকা উচিত, কেউ কিন্তু জিজ্ঞেস করেনি। তার ক্ষমতাও নেই। নিজে রিয়ালাইজ করলেন যে আমাদের শাসন ব্যবস্থাটা পরিবর্তন দরকার। প্রধানমন্ত্রীর হাতে অ্যাবসলিউট পাওয়ারটা রয়েছে, এক্সিকিউটিভ পাওয়ারটা খুব অ্যাবসলিউট। তো এটার মধ্যে একটা ব্যালেন্স, একটা কাইন্ড অফ ব্যালেন্স দরকার সুশাসনের জন্য। তিনি সেটার জন্য তিনি বললেন যে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। তিনি বললেন যে ওয়েল আমাদের একটা মানে পার্লামেন্ট আছে, যে এটা এখন একটাই পার্লামেন্ট আমাদের স্টিল। উনি চিন্তা করলেন যে আমাদের পার্লামেন্টটাকে আমরা 2টো হাউস করতে পারি, একটা লোয়ার হাউস, একটা আপার হাউস করতে পারি, এবং মানে দেশের প্রয়োজনীয় আইনি সংস্কার অথবা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা উচ্চ পরিষদ থাকতে পারে পার্লামেন্টে। তিনি এরকম অসংখ্য প্রস্তাব দিয়ে তিনি অনেকগুলো মানে দফা করেছেন, যেটা লেটার না আমাদের বর্তমান চেয়ারপারসন মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি এটাকে এক্সটেন্ডেড করে মান্না ভাই আমাদের সাথে সমমনা হিসাবে তিনি আমাদের সাথেই ছিলেন, আছেনও। তারা সবাই মিলিয়ে এটাকে 31 দফায় মানে নিয়ে গিয়েছেন। রাজনীতিতে তার অনেকগুলো মানে পথ তিনি দেখিয়েছেন যেটা আগে কেউ দেখাতে পারেন, এবং ওনার জীবনে অনেকগুলো কিন্তু প্রথম। যেমন দেখবেন যে উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এটা উনি প্রথম। আবার যদি দেখেন যে বাংলাদেশে একজন নারী নেত্রীকে ইন্টারন্যাশনাল মিডিয়া, লেটন বাংলাদেশের মিডিয়াও বলা শুরু করলো ক্যারিসমেটিক লিডার। ক্যারিসমেটিক লিডার শব্দটি শুধুমাত্র 55 বছরের বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য প্রযোজ্য ছিল। তার আহ্বানের জাদু, তার ভাষণের যে জাদু, মানুষকে সম্মোহন করার যে ক্ষমতা, আপনার সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তিনি যখন বলতেন, মানুষ স্রোতের মতো তার মানে কথা শুনতেন, মানে তার জনসভায় যুক্ত হতেন, মিছিলে সামিল হতেন তার আহ্বানে। তো এই যে মানুষটি, তাকে কি বলতো যে ক্যারিসমেটিক লিডার। ইন্টারন্যাশনাল মিডিয়া শব্দটি প্রথম মানে উচ্চারণ করলো। আবার যদি দেখেন যে তাকে বলা হলো আপসীন নেত্রী, এটাও 55 বছর ইতিহাসে বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা বা নেত্রী যাই বলে না, কিন্তু ওনার জন্যই এই কথাটি প্রযোজ্য। উনি ছাড়া দ্বিতীয় কারুর বেলায় এই আপসীন শব্দটি, আনকম্প্রোমাইজিং লিডার, আর কাউকে বলেনি। এটাতে ফিরে আসবো আমরা একটু, মান্না ভাইয়ের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি। মান্না ভাই, আপনি যদি একটু বলতেন। না, শুনলেও পারতেন, আমার কাছ থেকে অসুবিধা নেই। ভালো বলছিলেন উনি। না, আমি আবার ফিরে আসবো, আমরা আলোচনা করছি। জি মান্না ভাই, এই বিষয়টাতেই মানে আজকের এই যে আমরা যে সারা দিন ধরে যেটা দেখলাম বা গতকালকে থেকে দেখছি যে রাষ্ট্রীয় মর্যাদায় যে এখন একটা আবহাওয়া এরকম তৈরি হয়েছে, মানে ওই এরকম ইংরেজি মানে অল রোডস লিড টু রোম।
সমস্ত ফোকাস ইজ অন বেগম জিয়া। এবং এটা শুধু ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া যেইখানে বলেন এইটাই আলোচনা হচ্ছে। তার মানে আমি প্রাথমিকভাবেই ধরে নিচ্ছি উনি সেই রকম কিছু কাজ করেছেন বা অনেকগুলো কাজ করেছেন যে মানুষ তাকে স্মরণ করতে এভাবে স্মরণ করছে, এভাবে স্মরণ করছে, তাকে প্রণোদিত হয়েছে এরকম করে। এখন কাজগুলো কি কি সেই আলোচনা হয়তো লম্বা সময় ধরে করা যাবে, আমি ওটাতে গেলেও পরে যতখানি পারি স্পর্শ করে যাব। কিন্তু সাধারণভাবে আমি এরকম করে বুঝি, ধরেন মানে যে কোনো দুজন মানুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কীভাবে, ইনি আর ইনি কী বাপের, অ্যাভারেজ সবই একই রকমের থাকে। ওই যে মানুষের ব্রেন গবেষণা করা হয়েছে রাশিয়ান কোন ইনস্টিটিউট অফ সায়েন্সে, যে মানুষের ব্রেনের মধ্যে কিছু মৌলিকত্ব আছে নাকি, তো অনেকে বলছেন এইরকম না, এটা কার্যকরণের মধ্যে দিয়ে হয়। আমি এক্স্যাক্ট ব্যাখ্যাটা বলতে পারবো না, কিন্তু তারপরে হয় যে ধরেন দুজন মানুষ আছেন, দুজনই জনগণের কাছে পরিচিত তাদের রাজনীতির কারণে, অন্যান্য কাজের কারণে, কিন্তু তার মধ্যে কেউ একজন হঠাৎ করেই অথবা কিছু সময়ের ব্যবধানে আরেকজনকে অনেক ছাপিয়ে যান, অনেক উঁচুতে উঠে যান। বেগম জিয়া এইরকম উঠে গেছিলেন। এইটা এতখানি ওঠা আমরা বুঝি নেই। আমি খুব আন্তরিকভাবে স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই, এতখানি এটা আমি বুঝেছি বলে আমার মনে হয় না। আজকে ধরেন আমি জানাজায় গেছি, তো এইরকম এত বড় গ্যাদারিং তো কোনোদিন বাংলাদেশ হয়নি, আবার কবে হবে আমি জানি না। কেউ এরকম করে বলতে পারে ঠিক আছে, আপনি যদি 20 বছর 30 বছর আগেকার কথা বলেন তখন জনসংখ্যা হয়তো এর অর্ধেক ছিল, তাই বেশি হয়েছে। কিন্তু যদি প্রপোর্শনেটলিও দেখেন তার চাইতে বেশি মানুষ গেছে, এবং এই মানুষগুলো কিন্তু কষ্ট করে গেছে। খুব ভালো ম্যানেজমেন্ট ছিল তা আমি বলবো না, আর এত লোকের ম্যানেজমেন্ট করা আমাদের তো অভ্যাসও নাই, আমাদের সেই হয়তো ম্যানেজারিয়াল এফিসিয়েন্সিও নাই। কিন্তু তারপরে সেই মানুষগুলো গেছে, কষ্ট করে গেছে। তারপরে যখন জানাজা শেষে ওনার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, মানে নিয়ে যাওয়া হয়ে গেছে, পেছনের গাড়িতে বোধহয় বা বাসে তারেক সাহেব ছিলেন, উনিও হয়তো চলে গেছেন, কিন্তু মানুষ তবু দেখছে কোথায় আছেন কিনা। এবং একটা দুটো লোকের কথা ছিল, মানুষ তো যাই না। আমি ওখান থেকে ধরেন মানে জানাজা শেষ হওয়ার পর শুধু ওই এলাকা থেকে বেরোবো যে এই জন্যে 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে। এইরকম জ্যাম ছিল, এতই মানুষ ছিল। এবং আপনাদের টিভিতে এসে আমি শুনলাম, নিউজে বলছে ওইদিকে মিরপুর, এইদিকে আপনার কারণ বাজার পর্যন্ত মানুষ, এরকম কোনোদিনও হয়নি। তো মানুষ তো আর মজা দেখতে আসেনি, এটা ভালোবাসা থেকে আসা, একটা রেসপেক্ট থেকে আসা। সেটাই জি, এই আশাটাকে, মানুষের এই আশাটাকে আমি এক কথা বলি আমি খুব মুগ্ধ যে মানুষ এরকম করে ভালোবাসা দিতে জানে, তাকে এক্সপ্রেস করতে পারে। ধরেন এরকম যদি হতো যে উনি মারা গেছেন তখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাহলে কি হতো? কোনো এক্সপ্রেশন হতো না। আমাদের দেশের রাজনীতিটা তো এরকমই। এখন যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন তারাও বেগম জিয়ার প্রতি যথেষ্ট রেসপেক্টফুল এবং তাকে সেই অনারটা দিয়েছেন, এবং জনগণ যাতে সেটা প্রকাশ করতে পারে সেই রকম সুযোগ করে দিয়েছেন। ফলে এটা একটা বাঁধ ভাঙা ব্যাপার হয়েছে। আমি এরকমই বলবো যে বেগম জিয়া মানে রাজনীতিতে উনি তো আসতে চান নাই, খুব আগ্রহ ছিল না। মানে তার স্বামী পরবর্তীতে প্রেসিডেন্ট, একজন মেজর, সামরিক বাহিনীর বড় অফিসার, এই হিসেবে ওনার আলাদা ধরনের কোনো চমক দেওয়ার বা একটা বাতাস তৈরি করবার কোনো ব্যাপার ছিল না। উনি সিম্পল চলতেন, যেরকম বুঝতেন সেরকমই চলতেন, রাজনীতিতে কোনো আগ্রহ নেই। কিন্তু তিনি যখন দায়িত্ব নিলেন একটা ক্রাইসিসের টাইমে, সত্তার সাহেব এমনি বয়স হয়ে আছে, তারপরে পারছে না, তারপরে যেরকম করে তাকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ আসলো, তার বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার, যেটা তখন কোনো রাজনীতিবিদ করেনি চিন্তা করি, উনি সেই লড়াইয়ের হাল ধরে সামনে আসলেন। অ্যান্ড এইভাবে নতুন করে একজন বেগম জিয়া তৈরি হলো, একজন ম্যাডাম তৈরি হলো,
যিনি আগে খুব সাধারণভাবে একজন গৃহবধূ ছিলেন। তো ধরেন আপনি যদি আমাকে এরকম করে প্রশ্ন করেন, আচ্ছা তার রাজনীতিতে কি এত বড় কী অবতার আছে যে মানুষের খুব পাগল হয়ে গেল, তো ওইটাই আমি বোঝাবার চেষ্টা করছি। হয় কি, ওই যে ধরেন আমি আর আপনি মানুষ দুজন একই রকম, আমাদের ব্রেনও খুব বেশি তফাৎ না। আমরা দেখলে বুঝি এটা গ্লাস, এটা টেবিল, আমরা একটা বই পড়লে বুঝি এটাই, কিন্তু তার মধ্যে কিছু একটা জায়গা আছে যেটাকে ব্রেক বলে, মানে একটা পয়েন্টে যেটা আমি ধরতে পারি না আপনি ধরতে পারেন, আমি করতে পারি না আপনি করতে পারেন, একটা ক্রাইসিসের সময় সিদ্ধান্ত নিতে পারি আপনি নিতে পারেন, ক্রাইসিসের সময় আমি তাকে মোকাবেলা করবার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি না, কিন্তু আপনি পারেন। তখন আপনি নিশ্চিতভাবেই আমার চাইতে একটা আলাদা মার্কস পান, সবাই আপনাকে বিশেষভাবে ছেড়ে আপনাকে সম্মান করে। বেগম জিয়ার রাজনৈতিক জীবনে মানে কেউ যদি আমাকে বলে উনি একটা বিরাট স্টেজ সুইম্যান ছিলেন, আমি মনে করবো এগুলো একটু চাটুকারিতা করা হচ্ছে। মানে উনি অনেকগুলো বই লেখেননি। ধরেন জওহরলাল নেহেরু জেল খাটতে গিয়ে গ্লিমসেস অফ দি ওয়ার্ল্ড, তারপর ডিসকভারি অফ ইন্ডিয়া, দুটো বই লিখেছেন, অমর হয়ে গেছেন, কত চমৎকার। বেগম যেমন একটা বই লিখে বিখ্যাত হয়েছেন তা না, কিন্তু তারপরেও ওনার জনপ্রিয়তার এই জায়গাটা, ধরেন আপনি নেহেরুর সঙ্গে, আমি তুলনা করছি না, কিন্তু সবসময় আপনাকে একটা কম্পারেটিভ আউটলুক থাকা দরকার। সেটা যদি দেখি তো বেগম জিয়া ওগুলো করেননি। উনি ম্যান্ডেলার মতো 17 বছর জেল খাটেননি, তিনি পার্টি একটা করেছেন, উনি নিজেও করেন, তার স্বামী করেছেন। সেই পার্টি এখন এত বড়, যিনি পার্টি করতে চান না, রাজনীতি করতে চান না, তিনি ক্রাইসিসের সময় হাল ধরেছেন, পার্টিটাকে দাঁড় করিয়েছেন। সেই পার্টি এরকম জনপ্রিয়, তার প্রমাণ আমরা আজকে দেখলাম। তো আমি ওইটাই বলছি যে এই ডিফারেন্সটা উনি তৈরি করতে পেরেছেন, এইটা মেবি একটা ওয়ার্ল্ড রেটেড বিষয়। আমি এতদূর মানে বলবো কথাটা, এবং আমি খুব হিসাব করে করে কথা বলছি, বেশি বাড়িও বলতে চাচ্ছি না, আবার কমও বলতে চাচ্ছি না। আমি মনে করি তিনি দায়িত্ব নেবার পর থেকে এই পর্যন্ত, তার প্রয়াণ পর্যন্ত উনি যা করলেন তা দিয়ে তিনি তার দলকে সমৃদ্ধ করেছেন, দেশের রাজনীতিকেও একভাবে সমৃদ্ধ করেছেন। আবার আপনি আমার কাছে পরে জিজ্ঞেস করে আমি বলবো, তার আগে ছোট্ট একটা বিষয় বলে নিই। আমাদের দেশের রাজনীতিতে ব্লেম গেম, অন্যকে ছোট করা বক্তৃতার মাধ্যমে, আচরণে আপনি বড়, এই সমস্ত শ্লাঘা যাকে বলে, অহংকার, যা দৃষ্টি উঠু, এসব করেন। কিন্তু বেগম জিয়ার উপরে কি নির্দয় অত্যাচার নির্যাতন হয়েছে, মানে তার এই যে শেষের দিকে জেল খাটা, এত অসুস্থতার মধ্যে তার সাথে যে নিষ্ঠুর আচরণ করা, হৃদয়হীনতা। আমি বেগম জিয়াকে কোনোদিন কারো বিরুদ্ধে মানে ধরেন কুচ্ছার মতো করে বলা, গালাগালি করা, বিদ্বেষ ছড়ানোর মতো করে কথা বলতে দেখি, এইটাও আমাকে মানে খুব ইয়ে করেছে। অনেকে আগে বলতো না যেরকম উনি কি লেখাপড়া জানে, ওর কিসের লেখাপড়া, কতদূর পড়ে, এগুলো বিভিন্ন কথাবার্তা বলতো। কিন্তু আমি তখন দেখছি আর একজন, ধরেন আপনি অনেক লেখাপড়া করেছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটি পড়েছেন, তারপর আপনি এত ফালতু কথা বলেন, আপনি এমনভাবে আচরণ করেন, মানুষের মনে কষ্ট দেন, তো আপনি কি শিক্ষিত? ডিগ্রি আছে ওনার, হয়তো ওই ডিগ্রি নাই, কিন্তু উনি যে শিক্ষায় শিক্ষিত, এইটা মানুষকে মুগ্ধ করে রেখেছে। অবভিয়াসলি। রিপন ভাই, আবার যদি আপনার কাছে যে মান্না ভাইয়ের কথা ইয়েতে, যে ওনার রাজনৈতিক যে চেতনা বা উনি যে দৃঢ়তার সাথে, এই যে আমরা যে মাদার অফ ডেমোক্রেসি যে কথাটা বলা হয়, আসলে তো উনি যেভাবে হাল ধরেছেন, এবং আমরা যদি বলি যে আজকের যে মানে আমরা যদি বলি যে এই বিদায়টাও কি বার্তাটা দিচ্ছে, যেভাবে মানুষ ওনাকে রেসপেক্টটা ফেরত দিল, আমি বলবো ফেরত দিল এই জন্য বলবো কারণ আমরা জানি যে উনি মাটি মানুষ এবং দেশপ্রেমের রাজনীতি করেছেন, উনি মানুষের জন্যই রাজনীতি করেছেন, এবং ওনার এতগুলো স্পিচ আছে, এত জায়গায় বক্তব্য আছে, কোনো জায়গায় কিন্তু ওনাকে আসলে আমরা কখনো তেমন কিছু ওরকম কটু কথা বলতে শুনিনি, অন্যকে ছোট করে কথা বলতে শুনিনি। এই যে সকল বাধা পেরিয়ে, এবং ওনার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা ছিল অনেক সময়, সেগুলোকে পেরিয়ে উনি আসলে অবিচল থেকেছেন, উনি এই দলটার হাল ধরেছেন, সেটা ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক, সেখান থেকে এটাকে ধরা, এবং এর ভিতরে ওনার কত ধরনের উত্থান পতন ছিল। উনি স্বামী হারিয়েছেন, তারপরে উনি ওনার ছেলেকে হারিয়েছেন, উনি নির্বাসিত হয়েছেন ওনার সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে খুব বাজেভাবে, তারপরে উনি জেলে গেছেন। এর ভিতরেও কিন্তু উনি যদি বলি যে সংযত থাকা, সেখানেও হাল না ছাড়া বা নিজেকে শক্ত রাখা, মানুষের সাথে থাকা, এই দৃঢ় চেতনায় উনি অবিচল ছিলেন। আসলে ওনার গোটা জীবনটা যদি আপনি দেখেন, একটা সংগ্রামে এবং ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে পার হওয়া, অনেক প্রতিকূলতা তিনি মোকাবেলা করেছেন।
45 সালে জন্মগ্রহণ করেছেন, ঠিক 65 সালে, 20 বছর তখন তরুণী। জি। এখনকার মেয়েরা ওই সময় কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিয়ে থাও করে না। 20 বছর বয়সে যখন মানে তার স্বামী 1965-এ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল এবং তার স্বামী খেমকারন সেক্টর, পাকিস্তান ইন্ডিয়া বর্ডার খেমকারন সেক্টরে যুদ্ধ করছিলেন এবং সেই যুদ্ধরত অবস্থায়, যুদ্ধ মানে তো মৃত্যু খেলা, এটা বেঁচে নাও তো আসতে পারেন আপনি, কারণ দুটোই তো অনেক বড় মানে প্রতিদ্বন্দ্বী, একেবারে দুটোই একজন আরেকজনকে শত্রু রাষ্ট্র গণ্য করে। সেখানে অসাধারণ যোদ্ধা হিসেবে তার মানে বীরত্বপূর্ণ ভূমিকায় মানে 65 ওয়ারে বিটুইন পাকিস্তান এবং ইন্ডিয়া, সেখানে তিনি কিন্তু পাকিস্তানের বীরত্ব সূচক উপাধিও তিনি লাভ করলেন। সে যুদ্ধে তিনি শহীদ হয়ে যেতে পারতেন অ্যাট দ্য এজ অফ 20 years। জাস্ট ইমাজিন করেন একজন তরুণী বধূ যার স্বামী রণাঙ্গনে যুদ্ধ করছেন, তার ফেরা না ফেরার দোলাচাল তাকে ভীষণভাবে আক্রান্ত করছে, এটা কত বড় মনের উপর চাপ। ঠিক আরও 6 বছর পরে 1971, যখন তার বয়স মাত্র 26 বছর, সেটাও তরুণী, এই বয়সে এখনো আমাদের মেয়েরা পড়াশোনাই করে। সে সময় তার স্বামী একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, বলেন যে আই মে জর্জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন? একটা রাষ্ট্রের বিরুদ্ধে, লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধ ঘোষণা করা, স্বাধীনতা ঘোষণা করা, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। ওই 26 বছর বয়সে তাকে এবং তার 2 পুত্র সহ তাকে গ্রেপ্তার বরণ করতে হলো, পাক হানাদার বাহিনীর হাতে তাকে গ্রেপ্তার বরণ করতে হলো। এই যে মানে আপনি তার জীবনের যে লড়াইটা, আসেন 71 গেল, এরপরে আপনি দেখেন 81, মানে 36 বছর বয়সে বিধবা হলেন, মানে 2 সন্তানকে নিয়ে, মানে অথই মানে সাগরের মধ্যে পড়ার মতো অবস্থা। রাজনীতি তো তার আসার কথা মান্না ভাই মানে খুব কারেক্টলি উনি বলেছেন, আমাদের প্রয়োজনে। আমি তখন ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি, বাট মানে সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমি একেবারে তখন ফ্রন্ট লাইনে আমি মানে পার্টিকে নেতৃত্ব দিচ্ছি। তো আমাদের প্রয়োজনে আমরা তাকে কনভিন্স করলাম, কারণ আমাদের দলের অনেক নেতা তারা লোভ সম্বরণ করতে না পেরে সামরিক শাসকের সাথে এরশাদের সাথে হাত মেলালো, দল ভাঙার চেষ্টা করলো, ইত্যাদি ইত্যাদি। আমি আলোচনাটা সংক্ষেপ করতে চাই। আমাদের প্রয়োজন তাকে কনভিন্স করে আমরা বলা যেত তাকে দলে যোগদান করালাম, এবং তিনি একটা পর্যায়ে আমাদের মুখের দিক তাকিয়ে তিনি সায় দিলেন। আমি বললাম, ওই দলটা তো আমরা যারা এই দলটা করি, আপনার হাজব্যান্ড উনি তো আমাদের নেতা ছিলেন, আপনি তো তার স্ত্রী, আপনি যদি হালটা ধরেন, নেতৃত্বটা দেন, তাহলে সবাই সংঘবদ্ধ থাকবে, আমরা দলটাকে সংগঠিত করতে পারবো। উনি আমাদেরকে ভালোবেসে দেখলেন যে এতগুলো, মানে ইনফ্যাক্ট তখন বিএনপির প্রধান শক্তি ছিল ছাত্র সংগঠন, এতগুলো ছেলে জিয়াউর রহমানকে ভালোবাসে, এরা যদি জীবন দিতে মানে প্রস্তুত থাকে, এরা যদি সংগ্রামের জন্য রাস্তায় থাকে, তাহলে থাকি না ওদের গার্ডিয়ান হিসেবে, থাকি না ওদের একটু পথ দেখায়, অসুবিধা কি? এই করতে করতে তিনি যেটা আগে বললাম যে তিনি প্রথম 2 বছর সদস্য পদ গ্রহণ করলেন, তারপর ক্রমান্বয়ে পার্টির চেয়ারপারসন হলেন। তার জীবনের অন্যতম 2টো সফলতা, যেটা অনেকের জন্য থাকে না, ওই যেটা আমি প্রথম দফায় যেটা বলতে পারিনি, যে আপোষহীন নেত্রী, মানে অনেকগুলো প্রধানের কথা বললাম, ক্যারিসমেটিক লিডারের কথা বললাম, এরপরে যেটা বলছে আপোষহীন নেত্রী যে অভিধা, এটা ওনার জন্য। কি জন্য জানেন? দেখেন, এরশাদের অধীনে এরশাদের সামরিক শাসনের বৈধতার জন্য এরশাদ 86 একটা ইলেকশন করলো, এবং সেখানে হাসিনা সেই ইলেকশনে অংশ নিল, এবং হাসিনা আমাদের সাথে ছিল আন্দোলনে, মানে আওয়ামী লীগ ছিল। তারা বলল যে যারা এরশাদের সাথে হাত মিলাবে তারা হবে জাতীয় বেঈমান, এই ঘোষণাটা হাসিনার বলা ছিল। তো আলটিমেটলি তিনি কি করলেন, তিনি বেগম খালেদা জিয়াকে না জেনে, কোনো কথাবার্তা না বলে, পরামর্শ না করে, মানে আন্দোলনটা মাঝপথে রেখে দিয়ে উনি চট করে চলে গেলেন এরশাদের সাথে, ইলেকশন করলেন। বেগম খালেদা জিয়া যাননি, ইলেকশন করলেন না,
এগেন 2 বছর ওই বেগম খালেদা জিয়া জানতেন যে এই ধরনের ইলেকশন জনগণকে বাইরে রেখে, মানে মেজরিটি পিপলকে বাইরে রেখে কেউ যদি ইলেকশন করে সেই ইলেকশন সাস্টেইন করে না, উনি জানতেন। দেখেন তার দূরদৃষ্টিটা কি। এরশাদ কিন্তু আলটিমেটলি 5 বছর ইলেকশনটা 2 বছরের মধ্যে কাট করে আবার ইলেকশন দিতে হলো 88-এ। এগেন শি রিফিউজড, নো, এরশাদ অধীনে কোন নির্বাচনে যাব না, এক দফা, তোমাকে যেতে হবে, তোমাকে নামতে হবে, তোমাকে নামতে হবে। এরশাদকে থ্রু আউট 9 ইয়ার্স, 9 বছর এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করা, তার তথাকথিত জাতীয় পার্টি গঠনের নামে রাজনীতির নামাবলী গায়ে দিয়ে তিনি যে তথাকথিত মানে নির্বাচিত সরকার একটা লেবাস নিতে চেয়েছিলেন এরশাদ, গোটা পিরিয়ডটাকে বেগম খালেদা জিয়া তাকে ইলিগাল শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই যে তার এই যে দৃঢ়তা, যে তোমাকে আমি লিগ্যাল প্রেসিডেন্ট হিসাবে আমি গণ্য করব না, তুমি জনগণের নির্বাচিত সরকার নও, তুমি সামরিক শাসন জারি করেছো, নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় তুমি এসেছো, তুমি হচ্ছে ক্ষমতা উচ্ছেদকারী। আচ্ছা, এটা তার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন, যার জন্য পাবলিক বলে যে আপোষহীন নেত্রী, মাই গড। এরশাদ নো, এবং তিনি জানতেন একজন রাজনৈতিক নেতার দূরদর্শিত সেটা, যিনি দূরটাকে দেখতে পারেন, অনেক দূরটাকে দেখতে পারেন। ইভেন এবার আসেন আপনি হাসিনার বেলায়, হাসিনা ইলেকশন করলো 2008-9 ইলেকশনটা, 1/11-এর পরে যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনটা আমরা অনেকেই নির্বাচনে যাওয়ার বিপক্ষে ছিলাম। ম্যাডাম বললেন যদি ইলেকশনটা আমরা না যাই তাহলে হয়তো সামরিক শাসন চলে আসবে, মানে অফিসিয়ালি সামরিক শাসন চলে আসবে, অ্যাটলিস্ট গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধটা চালিয়ে যেতে পারি। হোয়াট এভার, দ্যাট ওয়াজ এ ডিজাইন্ড ইলেকশন। 2008-9-তে যে ইলেকশনটা হলো, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ডিজাইন, নীল নকশার ইলেকশন। যে নীল নকশার ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে তার প্রভুরা তাকে ক্ষমতাসীন করার যাবতীয় মেকানিজম করে তাকে ক্ষমতা অধিষ্ঠিত করে দিল। ম্যাডাম 30টা আসন নিয়ে কিন্তু পার্লামেন্টে থাকলেন, যেটা বাংলার ইতিহাসে যারা জেতেন পরাজিত দল সাধারণত প্রথম অধিবেশন যোগদানও করে না, বয়কট করে। ম্যাডাম কিন্তু ডে 1-এ অনুষ্ঠানে যোগদানও করলেন, মানে উনি পার্লামেন্ট ডেমোক্রেসিটাকে তিনি অ্যাডভান্স করতে চাইলেন। তো যাই হোক, এরপরে শেখ হাসিনা 14 সালে যে ইলেকশনটা, মানে ম্যাডাম মানে আমাদের দল তাকে বোঝানোর চেষ্টা করলো, তুমি যেন তেনভাবে একটা 8-এ ইলেকশন করেছো বটে, বাট এখন তুমি সবাইকে একটা ইলেকশন করো। 14 সালে যখন হাসিনা যেনতেন ইলেকশন করে ক্ষমতায় যেতে চাইলো, তখন আমরা 6টা সিটি কর্পোরেশনের মধ্যে 4টা সিটি কর্পোরেশন আমরা জিতলাম, মেয়র পদে আমরা জিতলাম। তো ম্যাডাম বললেন যে না, ধানাই পানাই করে ইলেকশন করা যাবে না, সবাইকে নিয়ে ইলেকশন করতে হবে এবং এটা মিনিংফুল ইলেকশন করতে হবে। হাসিনা সেটা রাজুল, উনি 14 সালে ইলেকশন বয়কট করলেন। খেয়াল করবেন 18 সালটা গেল, 18 সালে বিদেশিরা বলা শুরু করলো যে তোমরা যদি ইলেকশন না যাও, ওরা তো বলে তোমরা যাও না বলে একতরফা হয়েছে, তো তোমরা যাও। তো ম্যাডাম পার্টি থেকে নিতে, আচ্ছা যে ওকে দেখে তো কত বড় চোর, ঠিক আছে যাও, যে দেখাও কত বড় চোর। তো দলকে সিদ্ধান্ত যেতে দল গেল, এবং যেটাকে রাতের ভোটের ইলেকশন বলে। যদি বিএনপি সেদিন না যেত তাহলে এই যে এটা যে রাতের ভোটের সরকার ছিল, ইলেকশনটা যে রাতের ভোট ছিল, এটা তো প্রমাণ করা যেত না। তো দ্যাট ওয়াজ হেল্ড ইন 2018। এখন আপনি আসেন 24-এ যে ইলেকশনটা হাসিনা করলো, পারপেচুয়ালি শেখ হাসিনাকে অবৈধ রাখা, যে মানে এই গভর্নমেন্টটা কিন্তু একটা লিগ্যাল স্ট্যান্ডিং পেল না, মানে হাসিনা সরকারটা লিগ্যাল স্ট্যান্ডিং পেল না। এটা তো বেগম খালেদার যে দৃঢ়তা, অফকোর্স বেগম খালেদার যে দৃঢ়তার জন্য ওকে পারপেচুয়ালি কন্টিনিউয়াসলি ওকে লিগালি রাখতে হবে, বিকজ সে জনগণের রায়কে তোয়াক্কা করে না, সে জনগণকে নিয়ে থাকতে চায় না, সে তার বাইরের প্রভুদের অঙ্গুলে হেলনে চলে, সে দেশের বাইরের মানে তার মিত্র, তার প্রভু হচ্ছে দেশের বাইরে, এই দেশের মানুষের প্রতি তার কোনো ভালোবাসা নেই। তো এই যে দৃঢ়তা, এমনকি কারাগারে যখন গেলেন, সেখানে উনি কারাগারে কোর্টে সাধারণত আপনি দেখবেন ইউজুয়ালি আমার নেতৃত্ব কী করলেন, ইউজুয়ালি কোর্টে যখন আপনার বিরুদ্ধে কোনো অপরাধ আনে, যেটাকে ইংরেজিতে আদালতি ভাষায় বলে চার্জ ফ্রেম করা, তো চার্জ ফ্রেম যখন চার্জ ফ্রেম হিয়ারিং হয়, তখন আসামি যাকে যাকে অ্যাকিউজ করা হয় তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি দোষী না নির্দোষী। ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে, যেহেতু অনেকগুলো মামলা খেয়েছি, তো অনেকগুলো মামলা ফেস করার জন্য সেই অভিজ্ঞতাগুলো আছে, তখন আসামিরা বলে, মানে অ্যাকিউজড বলে, আসামি শব্দটা শুনতে খারাপ লাগে, এই জন্য ইংরেজিতে বললাম অ্যাকিউজড। তো অ্যাকিউজড বলে যে নট গিলটি,
Right. হুজুর আমি নির্দোষ, জি। কিন্তু যেহেতু আদালতটা স্বাধীন থাকে না, মানে স্বৈরাচারী ব্যবস্থায় যখন গণতন্ত্র থাকে না, আদালত এটা আপনার কথা শুনবে না, না শুনে চার্জ ফ্রেম করে ফেলবে, তার মানে ট্রায়ালে চলে যাবে। বেগম খালেদা জিয়া যখন মানে তার বিরুদ্ধে চার্জ আনলো, তখন তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি গিলটি অর নট গিলটি, উনি কিন্তু আদালতে হোয়াই শি ইজ নট গিলটি, তিনি কেন নির্দোষ, আচ্ছা, কেন তার বিরুদ্ধে মানে মিথ্যা মানে অপবাদ আনা হয়েছে, উনি পাতার পর পাতা মানে উত্তর তিনি আদালতে জানিয়েছেন। এবং ওটা অনুসরণ করার পর আই মাস্ট সে আমার নেত্রী আমাকে পথ দেখিয়েছেন। আমার বিরুদ্ধে যখন ঠিক একই অভিযোগ আনা হলো, মানে আমি গাড়ি ভাঙচুর করেছি, সরকারের কাজে বাধা দিয়েছি ইত্যাদি, হ্যাঁ, বলছিলাম যে এই যে আদালতে প্রবাবলি ম্যাডামের আগে আদালতে এইভাবে মানে বয়ান দেওয়া, নিজের অবস্থান তুলে ধরা কোনো অ্যাকিউজডের পক্ষে, ওটাই ছিল প্রথম ঘটনা। জি, আপনি বলছেন যে আপনি ওখান এবং থেকে আমি ওখান থেকে অনুপ্রাণিত হওয়ার পরে যখন আমাকে আদালত, আমি জানি যে সিমিলারলি আমাকেও এই সিচুয়েশন ফেস করতে হবে, তো আমি স্ট্রেইট আদালতের অনুমোদন নিয়ে আমি কথা বলেছি। আমি জানি বেশিক্ষণ কথা বলতে দেবে না আমাকে, কেন ম্যাডামকে তো দিয়েছেন বিকজ অফ হার হাইট। আমি তো একেবারে একটা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, সাধারণ কর্মী। আমি 17 পৃষ্ঠার মতো লিখিত বক্তব্য আমি আগে আদালতে জমা দিয়ে দিলাম। সেটার ভেতরে আই হ্যাড মানে কি বলে অপটিমাম ক্রিটিসিজম অ্যাবাউট আপনার চিফ জাস্টিস, সিটিং চিফ জাস্টিস। ইভেন যেই বেঞ্চে আমার হিয়ারিং হচ্ছে, চার্জ ফ্রেম হবে, সেই অনুরূপ মানে আদালতের প্রতি, তাদের আচরণের প্রতি। তো এই যে করার যে সাহসটা, এটা মানে তাদের ভাষায় আদালত অবমাননা। অ্যান্ড আই হ্যাড টু টেক দ্যাট রিস্ক। আমি জানি যে মানে ওরা আদালতে অবমাননার দায় আমাকে আরেকটা ঝামেলা ফেলে দেবে, কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি আমার নেত্রীর কাছ থেকে, যে নো কম্প্রোমাইজ, কেন নয়, মিথ্যা মামলা দিয়েছে, আমি কেন সত্যটা তুলে ধরবো না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে শেখ হাসিনার পুত্র, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, অবৈধভাবে তিনি যখন ক্ষমতা আঁকড়ে ছিলেন, তার ছেলে একটা মামলায় তিনি বিচার প্রার্থী ছিলেন, মানে তিনি অ্যাকিউজ করেছেন শফিক রহমানের বিরুদ্ধে, তার একটা মামলা ছিল। তিনি যখন আদালতে গেলেন, তখন তিনি একজন নাগরিক, তিনি নিশ্চিত বিচার প্রার্থী হতে পারেন, তিনি ন্যায় বিচার চাইতে পারেন, এই ব্যাপারে আমার কোনো ভিন্ন মত নাই। কিন্তু দ্য ওয়ে আপনার তৎকালীন মানে আদালত তাকে রিসিভ করলো এবং তাকে বিদায় দেওয়ার জন্য সিটিং জাজ যেভাবে উঠে যে তাকে গাড়িতে উঠে দিয়ে আসলে বিদায় করলো, এটা প্রচণ্ড দৃষ্টিকটু ছিল। মানে অর্থাৎ আদালতটাকে তারা মুজিব কোর্টের পকেটে ঢুকিয়ে ফেলেছিল, সেটা একটা নিকৃষ্ট উদাহরণ ছিল। ওইটা আমি আমার বয়ানের মধ্যে আমি উল্লেখ করলাম এবং আমি জিজ্ঞেস করলাম যে মাননীয় মানে বিজ্ঞ আদালত, আমি জানতে চাই যে আমি যখন আমার এই হিয়ারিংটা শেষ হবে, মানে আপনি আমাকে শেষ হওয়ার পর আমাকে আপনি বিদায় দেবেন কিনা। আইনের চোখে আমিও তো মানে সকল নাগরিক সমান। তো এই যে সাহসটা জুগিয়েছেন তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এই যে ওনার আপোষহীনতা, ওনার দৃঢ়তা, সত্যকে সত্য বলা, যে শুধু নিজে না, উনি অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। যে মান্না ভাই, আপনার কাছে যদি একটু আসি, এখন যদি এটা নিয়ে কথা বলি, আমাদের সময়ও খুব বেশি নেই, যে খালেদা জিয়া ছাড়া এখন যে রাজনীতি, বা ওনাকে মানে খালেদা জিয়ার শূন্য রাজনীতি, বা বিএনপি অ্যাজ এ পার্টি, এবং তারেক রহমান, উনি যে 17 বছর পরে ওনার প্রত্যাবর্তন হলো, ওনার সামনে এখন তো এটা ওনার জন্য একটা কঠিন সময় বলবো, এই বিষয়ে আপনি কি মনে করছেন যে এখন আসলে একটা বেশ বলি আপনাকে আগে। আমার শিক্ষক প্রফেসর ইউনূস যখন নোবেল প্রাইজ পেয়েছেন, আমি বলছি আমার শিক্ষক ছিলেন, আমরা তার বিভাগে যারা যারা পড়তাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার একটা উদ্যোগ নিলাম যে তাকে আমরা একটা সম্বর্ধনা দেব। উনি সম্বর্ধনা অনুষ্ঠানটা আমাদেরকে অ্যালাউ করেনি, বলেছেন যে এই সম্বর্ধনা অনুষ্ঠানের সমস্যা হলো এই যে সব খালি প্রশংসা করে বক্তৃতা করবে, তো এইসব খালি প্রশংসা শুনতে আমি যাবো কেন, আমি তো যেতে চাই সেরকম আলোচনায় যাতে আমি সমৃদ্ধ হতে পারি, সেরকম কি করবে তোমরা। তারপরে স্যার আমরা বুঝি কি আপনার থেকে শিখছি, আমরা কি বলতে পারবো, তাই আমরা যা বুঝি তাই বলবো। উনি রাজি হননি। তো এইটা হয় ধরেন চীনের চেয়ারম্যান মহাসিতং কত বড় নেতা ছিলেন, কিন্তু মৃত্যুর পর তার একটা মূল্যায়ন হয়েছে, এবং মানে তার তো একটা খুব বড় অপবাদ ছিল যে উনি প্রতি বিপ্লব তার স্ত্রীর কারণে, অন্ধত্বের কারণে সমর্থন করেছেন। ওই সব কিছু মিলে তার একটা মূল্যায়ন করেছেন। উনি 70% বিপ্লবের পক্ষের লোক, 30% তার জীবনের মিস্টেক আছে। আমি এখনই এরকম একটা মূল্যায়ন করবার কথা বলছি না, কিন্তু বেগম জিয়ার তার যে কর্মময় বর্ণাঢ্য জীবন, বর্ণাঢ্যটা আমি কমই বলি, কর্মময় বা স্ট্রাগলই বেশি, কর্মময় সংগ্রামী জীবনে
যা যা তিনি করেছেন তার আগে একটা প্রপার অ্যাসেসমেন্ট এই দল করুক। এটা বাইরে প্রকাশ করতে হবে, টকশোতে এসে বলতে হবে তা বলছি না আমি, কিন্তু ধরেন এই যে আমি তখন আপনাকে প্রথমবার বলছিলাম রাজনীতিতে কোনো ভিলিফিকেশন নাই, কিন্তু বক্তৃতা করছেন, এবং যিনি বক্তৃতা করতে জানি না লিখে দিলে ওইটা দেখে দেখে পড়তেন প্রথম দিকে, আমি দেখেছি এরকম। এবং এখনও ওনাকে খুব একজন ভালো বক্তা কেউ বলবে না, ভালো বলেন উনি, কিন্তু মানে ওই যে অলংকার সহ খুবই ধরনের বক্তৃতা উনি তো করেন না। তারপরেও উনি এত পপুলার হয়েছেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে উনি তার দলকে যে ক্রাইসিসে, যে তখন সাত্তার সাহেব চলে যাওয়ার পরে একটু একটু মানে খানিকটা রিপন বললেন না, মানে ব্যাং যেরকম দাঁড়িপাল্লা দুশো খালি টপ এদিক ওদিক রাজ্যে রাজ্যে চলে যায়, এরকম কোন নেতা কই চলে যাচ্ছে কোন পার্টিতে, বেশি সব জাতীয় পার্টির দিকে মন্ত্রীতন্ত্রী হয়ে যাবে। এটাকে উনি খুব দৃঢ়তার সঙ্গে সাইলেন্টলি রিজিউভাবে কন্টেস্ট করে বের করে এনেছেন। কোনো জায়গাতে সাকাম করেনি, কোথাও জায়গাতে নতি স্বীকার করেননি, দ্বিতীয় তৃতীয় সারি নেতাদেরকে নিয়ে মানে কাউকে গালাগালি করেন নাই, ওই সবাইকে সেটা থেকে বেরিয়ে আসবে। তারপরে ধরেন উনি যেভাবে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিয়েছেন, শেষ পর্যায়ে এসে যখন মানে আন্দোলন বিজয়ী হয়ে গেছে, তখন তার প্রতি, বিশেষ করে তার প্রতিপক্ষ আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে এখন গণতন্ত্রই যদি চান তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি চাইতে হবে। এইটা কিন্তু অনেকেই বিরোধিতা করতে পারত, হয়তো দলের মধ্যে বিরোধিতা ছিল, কিন্তু উনি এইটা অ্যাকসেপ্ট করলেন। একটা অ্যামেন্ডমেন্ট হলো হয়ে পার্লামেন্ট ডেমোক্রেসি আমরা সুইচ করলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার সিদ্ধান্তটা ওয়াইজ আছে। আমি দেখেন ওই খুঁড়ে খুঁড়ে তার গুণ বার করার চেষ্টা করছি। আমি যেমন মনে করি যে একটা শক্তি যাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল, যাদের ফিলোসফিক্যাল পলিটিক্যাল অ্যাটিটিউড নিয়ে অনেক প্রশ্ন ছিল, তার সঙ্গে নৈকট্য গড়তে, সম্পর্ক গড়তে তার একটা আলাদা ধরনের ভূমিকা ছিল, যেটা ইতিবাচক। ইতিবাচক মানে কি, উনি করতে চান। ইতিহাস একসময় নিশ্চয়ই মূল্যায়ন করবে উনি কি ঠিক করেছিলেন নাকি ভুল করেছিলেন। আচ্ছা না এরকম যে ওয়ার্ল্ড ওয়ারের পরে রাশিয়া তো পারেনি, জার্মানি জিতছিল, রাশিয়া মনে করেছে যে এখন আমাকে সার্ভাইভ করবার জন্য জার্মানির সাথে একটা সন্ধি করতে হবে। তখন জার্মানির এত বড় আগ্রাসী নীতির সাথে রাশিয়া যে সেভ করলো, তখন বলেছিল যে আগে রাশিয়াকে বাঁচাতে হবে নিজের দেশকে। তো এরকম হয়, আমরা ওই যে আপোষী টাপসী বলি, এগুলো একটা অ্যাট্রিবিউট দেওয়ার জন্য বলি, কিন্তু মানুষের জীবনে তো আপোষ আছেই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসার জীবনে, রাজনীতিতে তো আছেই। এবং বিশেষ করে রাজনীতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাজনীতি মানে গণতান্ত্রিক রাজনীতি মানে আলটিমেটলি এসে মানে ট্রিক অর অ্যাক্ট অফ অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় করা, সমঝোতা করা এবং সামনে এগিয়ে যাওয়া, কম্প্রোমাইজ করে পিছিয়ে যাওয়া। যেটা রিপন ভাই বলছেন যে ক্যারিজমেটিক লিডারশিপের চরিত্রে এইটাও ওনাকে কেউ এরকম বললো, আরে খুবই বুদ্ধিমতী স্টেটসম্যান, এই ওই কিচ্ছু না, কিন্তু উনি যেভাবে গেছেন এগিয়ে, সেটাতে কিন্তু তার বুদ্ধিমত্তার অনেকগুলো ছাপ আছে। তো সব মিলে আমি মনে করি যে উনি ওইভাবে যদি তাকে দলটা এখন বোঝে, আরও ভালো করে বোঝার চেষ্টা করে, বর্তমান সময়টা বোঝে, তাহলে ফিউচার বিএনপির হাতেই হতে পারে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলি, সেটার সুযোগ সবচেয়ে বেশি করে হয়তো তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, ওনার হাতেই আসছে, এবং ওনাকে এইটার সফলতার সাথে পারতে হবে। এইটার ফেইলিয়ারের মূল্য কিন্তু অনেক বড়। অ্যাবসলিউটলি। মান্না ভাই আপনাকে ধন্যবাদ, রিপন ভাই ধন্যবাদ জানাচ্ছি আজকে এনটিভির এই স্টুডিওতে এই আলোচনাটার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও সশ্রদ্ধায় বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শেষ করছি আজকের সংলাপ প্রতিদিন।